আপনি জানতে চেয়েছিলেন আমি ওর ভাই কিনা, সেটাই বলছি আপনাকে। ওকে ফাইন, আপনার এনজয় করুন, আমি আসছি। আশফি চলে গেলে শাম্যর ঠোঁটে সূক্ষ্ম হাসি ফুটে উঠল। নিঝুম তা খেয়াল করলেও কারণ বুঝতে পারল না। শান্তা দূর থেকেই নিঝুম শাম্যকে দেখছে। আজ নিঝুমের জায়গায় সে থাকলে কি খুব ক্ষতি হয়ে যেত? নিঝুম কি তার মতো শাম্যকে ভালোবেসেছে? শাম্যর মাঝে অন্যরকম একটা দ্যুতি ছড়াচ্ছে। নিঝুমকে নিয়ে খুব সুখেই আছে বোঝা যাচ্ছে। শান্তা চোখের পানি মুছে চলে যেতে নিলে আবার আশফির সাথে ধাক্কা লাগলো তার। এবার আশফি তার দিকে না তাকিয়ে চলে গেল। আশফির যাওয়ার ধরনটা শান্তার কাছে কেন যেন ওর চলে যাওয়ার মতোই লাগলো। কোহিনূর বেগমের সাথে একচোট ঝগড়া হয়ে গেল নাজনীন বেগমের। নিঝুম দাঁড়িয়ে কাঁদছে। নিঝুমকে অনেকগুলো কথা শুনিয়েছেন কোহিনূর বেগম, সে কারণে নাজনীন বেগমও চুপ করে থাকতে পারেননি। পারিবারিক অশান্তি শুরু হয়ে গেছে তাদের। নাজনীন বেগম খুব ভয় আছেন কোহিনূরকে নিয়ে। শাম্যর সাথে কথা বলতেই হবে। সামিরের কানে এসব কথা গেলে অন্যরকম পরিস্থিতি তৈরি হবে। সুপ্তিকে ইশারা করে নিঝুমকে ঘরে নিয়ে যেতে বললেন। নিঝুম কাঁদতে কাঁদতে শুয়ে পড়ল। সুপ্তি কান্না থামাতে চেষ্টা করলো নিঝুমের। কোহিনূর বেগম বেশ কড়া কিছু কথা শুনিয়েছেন। নিঝুমের বাবা মাকে নিয়েও কথা বলতে ছাড়েননি। শাম্য ঘরে ঢুকেই নিঝুম কেমন অবস্থায় দেখে হকচকিয়ে গেল। সুপ্তির কাছে সব শুনে লজ্জিত হলো। মাকে কি করে বোঝাবে সে? সুপ্তি চলে গেল শাম্যকে রেখে। শাম্য নিঝুমকে ডাকলো। নিঝুম উঠল না। শাম্য নিঝুমের পাশে বসলো। নিঝুম ফুপিয়ে উঠল। কাপা কাপা স্বরে বলল, আপনি আমায় এখনো বউ হিসেবে মেনে নিতে পারেননি, তাই না? নিঝুমের প্রশ্নে শাম্য দ্রুত বলে ফেলল, আমি তোমার সাথে এই বিষয় নিয়ে আগেও কথা বলেছি নিঝুম, তুমি আমায় ভুল বুঝছো। নিঝুম পুনরায় কাঁদতে লাগলো। শাম্য নিঝুমের পাশে বসে মাথায় হাত রাখলো। হঠাৎ নিঝুমের কান্না থেমে গিয়ে লজ্জা এসে ভিড় করলো। লজ্জা চোখে শাম্যর দিকে একবার তাকিয়ে উঠে বসলো। শাম্য নিঝুমের লজ্জাটা বুঝতে পারলো। তার নিজের অস্বস্তি হতে লাগলো। তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে ঢুকে গেল জামা কাপড় ছাড়াই। নিঝুম শাম্যের এমন কাণ্ডে মুচকি হাসলো। কাভার থেকে একটা ট্রাউজার আর টি শার্ট বের করে বিছানার উপর রাখলো। ওয়াশরুমের দরজায় ঠক ঠক শব্দ করে বলল, বিছানার উপর কাপড় রেখেছি, দরজা চাপিয়ে দিয়ে যাচ্ছি। শাম্য এবার লজ্জা পেল খুব। দ্রুত গোসল করা শুরু করলো। আশফি আজ 2 দিন যাবৎ ভার্সিটি যাচ্ছে না। নিজেকে ঘর বন্দি করে রেখেছে। মায়ের সাথে টুকটাক কথা বললেও কারণ খুলে বলছে না। সে সিদ্ধান্ত নিয়েছে চাকরি করবে না। বাবার সাথে এ নিয়ে এক চোট রাগারাগি চেঁচামেচি হয়ে গেছে। মিনারা ছেলের এমন উদ্ভট আচরণে চিন্তায় অস্থির হয়ে আছে। তার শুধু একটাই কথা মাথায় আসছে, আশফিকে এতদিন বিয়ের জন্য জোর না করে ভুল করেছেন। ছেলের প্রতিটা জেদ মেনে নিয়ে আসলেই ভুল করেছে। সময় থাকতে ছেলেকে দায়িত্বের মাঝে বেঁধে ফেললে আজ এই দিন আসতো না। এবার যখন কথাটা মাথায় এসেছে তাহলে আর দেরি করবেন না। যত দ্রুত সম্ভব বিয়ের ব্যবস্থা করবেন। ছেলের এমন উদ্ভট আচরণে রাশ টেনে ধরতে হবেই। আশফির বাবার সাথে যত দ্রুত সম্ভব কথা বলতে হবে। আশফি মায়ের ঘরে এসে দাঁড়িয়ে আছে, তা খেয়ালই করেনি মিনারা। আশফি মা বলে ডেকে উঠলে চমকে উঠলেন। মা, আমি চাকরি করব, বাবাকে বলে দিও। আশফি আর দাঁড়ালো না, নিজের ঘরের দিকে এগোলো। মিনারা বেগম ছেলের মত পাল্টানো দেখে অবাক হলেন, সেই সাথে খুশিও হলেন। বিয়ের ব্যাপারটা এগোনোর সাহস পেলেন। এবার মেয়ে দেখা শুরু করবেন। ঘৃণা থেকে কখনো ভালো লাগা তৈরি হতে পারে তা জানা ছিল না নিঝুমের। শাম্যর আচরণ সম্পূর্ণ নতুন লাগে এখন, ঠিক যেন দায়িত্ববান স্বামী। নিঝুম এখন শাম্যকে এড়িয়ে চলতে পারে না। এজন্যই মামুনি বলেছিল, বিয়ের বন্ধনটা এমন একটা বিষয় যা চাইলেও কেউ উপেক্ষা করতে পারে না। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটে যাওয়ার পর শাম্যর প্রতি এক ধরনের ভালো লাগা তৈরি হয়েছে নিঝুমের। নিঝুমকে কিছুতেই সোফায় শুতে দেয় না শাম্য। নিঝুম এখন বিছানায় শুয়ে, শাম্য সোফায়। নিঝুমের পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগা সবের প্রতি শাম্যর যত্নশীল আচরণ স্পষ্ট, যা নিঝুমের হৃদয়কে আন্দোলিত করে। অচেনা শিহরণে কাঁপন ধরায়। নিঝুম আজও শাড়ি পরল। সে বুঝতে পেরেছে শাড়িতে সবাই তাকে পছন্দ করে, এমনকি শাম্য। 2 দিন ধরে আরোহীর কাছে সুন্দরভাবে শাড়ি পরাটা রপ্ত করেছে। লাল হলুদ মিশেলের শাড়িটায় সত্যি সুন্দর লাগছে নিজেকে। নিঝুম আয়নার সামনে দাঁড়িয়ে আছে সেই কবে থেকে। নিজেকে দেখায় এত ব্যস্ত ছিল যে কখন শাম্য তার পেছনে এসে দাঁড়িয়েছে টেরই পায়নি। ঘাড়ে গরম নিঃশ্বাসের অনুভূতি হচ্ছে। শাম্য যখন তার শাড়ির আঁচলটা হাতে নিল তখন সে চমকে উঠল। শাম্য হেসে নিচে পড়ে থাকা আঁচল তুলে নিঝুমের মাথায় দিল। এক পলক বউকে দেখে নিজের
কাজে নিয়ে বসলো সোফায়। নিঝুম লজ্জায় জমে গেল। সাম্য, তোর সাথে একটু কথা ছিল বাবা। নাজনীন বেগম ঘরে ঢুকে নিঝুমকে দেখে অবাক হলেন। কি রে, এত উন্নতি হয়েছে তোর? মামুনি, তুমি তো বলেছিলে মাঝে মাঝে পড়তে। হয়েছে, এত লজ্জা পেতে হবে না। রান্নাঘরে যা, পায়েস বানিয়েছি, সাম্যর জন্য একটু নিয়ে আয়। নিঝুম মাথা নাড়িয়ে চলে গেল। সাম্য, সবকিছু শুনেছিস তো? তুই একটু কোহিনূরের সাথে কথা বলিস, বোঝাস তো? তোর বাবা, বড় বাবা এসব শুনতে পেলে যে ঝামেলা হবে তা অবশ্যই জানিস। জানি বড় মা, কি করব বলো? মাকে কিছু বলতে পারছি না, মায়ের প্রেশারটা বেড়ে গেছে। তুমি একটু মাকে সামলাও। আমি এ নিয়ে নিঝুমের সাথে আগেই কথা বলেছি। তাই নাকি? এটা কিন্তু ভালোই করেছিস, বউকে ভয় পাওয়া ভালো। বড় মা, কি বলছো? সাম্য প্রস্তুত হয়ে গেছে। নাজনীন হেসে বললেন, পাগ ছেলে, আমি তো মজা করছি। তা আমার মেয়েটাকে বলেছিস তাকে এত ভালোবাসিস? শ্যামু ভীষণ চমকালো। নাজনীনের দিকে তাকালো অবাক চোখে। কি ভেবেছিস আমি বুঝিনি? মায়ের চোখ অনেক কিছুই বুঝে নেয়। তাড়াতাড়ি বলে দিস, আমার নিজুমটা বড্ড ভালোবাসার পাগল। ওর বাবা মায়ের অভাবটা থেকেই যায়, সবসময় সেটা আমি বুঝতে পারি। আচ্ছা, আমি গেলাম, অনেক কাজ আছে। নিজুম পায়েস নিয়ে আসলে খেয়ে নিস। বড় মা, নিঝুম কি আমার ভালোবাসা কখনো মেনে নেবে? নাজনীন বেগম থমকে দাঁড়ালেন। কোহিনূর বেগম রাগের বশে উকিলের কাছে এসেছেন। ডিভোর্স পেপার আজ নিয়ে যাবেন এবং শাম্যুকে দিয়ে সইও করিয়ে নেবেন। আর দেরি করলে চলবে না। অনেক সময় নিয়েছেন একই দিনে। ভাইটা প্রতি নিয়ত বলে যাচ্ছে, অথচ কিছুই করতে পারছেন না তিনি। উকিলের চেম্বার থেকে বের হতে স্বামী চৌধুরীর সামনে পড়ে গেলেন। ভাবতেও পারেননি স্বামীর কাছে এভাবে ধরা পড়ে যাবেন শুরুতে। জামি রাশ ভারী স্বরে বললেন, এইখানে কেন এসেছো তুমি? কোহিনূর বেগম সহজে জবাব দিতে পারলেন না। নিজের মনে সাজাতে লাগলেন মিথ্যে, চা দিয়ে সামিরের কাছ থেকে রেহাই পাওয়া যাবে। আমি ভাইয়ের একটা কাজে এসেছি, আপনাকে জানাতে পারিনি। কোহিনূর বেগম মাথা নিচু করে বলল। আচ্ছা। সামির রহমান পকেটে থাকা ফোনটা বের করেই কোহিনূর বেগমের ভাইকে ফোন করলেন। তোমার বুবুকে কি কাজ করতে বলছে? কি কোন দুলা ভাই, বুবুরে তো কিছু করতেই কই নাই। বুবু আবার আমার কি কাজ করব? ঠিক আছে, তোমার সাথে আমি পরে কথা বলছি। ফোন রেখে স্বাভাবিকভাবে বললেন, গাড়িতে ওঠো। শান্তা প্রচন্ড রাগ নিয়ে বসে আছে বাবার সামনে। টেবিলের উপর পড়ে থাকা ছবি আর বায়োডাটার দিকে একটুও তাকাচ্ছে না। তুই এত রেগে যাচ্ছিস কেন সেটাই তো বুঝতে পারছি না। বিয়েটা তো করতেই হবে, তাই না? না, সবার বিয়ে করতে হবে এটার তো কোনো মানে নেই। তোমরা প্লিজ এসব বন্ধ করো, আমি বিয়ে করব না। কেন করবি না? সমস্যা কি তোর? শান্তার মা চেঁচিয়ে উঠলেন। কোনো সমস্যা নেই, কিন্তু আমি এখন বিয়ে ফিয়ে করতে পারবো না, বলে দিলাম। আমার আরো সময় চাই। অনেক সময় পেয়েছিস, আর নয়। বেশি বাড়াবাড়ি একদম করবি না। তোকে সব ধরনের আদর দিয়ে বড় করাটাই আমাদের ভুল হয়েছে। যখন যা চেয়েছিস তাই দিয়েছি। তোর বাবা কখনো তোকে বকা পর্যন্ত দিতে দেয়নি আমায়। বাবা মার কষ্ট কখনো বোঝার চেষ্টা করেছিস? সব সময় নিজেরটা ভেবেছিস। যথেষ্ট স্বাধীনতা দেওয়া হয়েছে তোকে। যদি মনে করিস বাবা মা তোর কেউ না, তাহলে করতে হবে না বিয়ে। থাক তুই তোর মতো। শান্তার মা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। শান্তা মায়ের এমন আচরণে বেশ অবাক হলো আজ। মা যেন আজ অনেক দিনের চাপা কষ্ট প্রকাশ করলো। বাবার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো সে। তোর মায়ের কথাই মন খারাপ করিস না রে মা, আমরা কখনো তোর খারাপ চাইতে পারি না। আমার বন্ধু নিজে এসেই তার ছেলের জন্য প্রস্তাব দিয়েছে। ছেলে বিদেশে পড়াশোনা শেষ করে কয়েক মাস হলো দেশে ফিরেছে। ভার্সিটিতে লেকচারার হিসাবে জয়েন করেছে। আমার বন্ধুও তো এই ভার্সিটির ভিসি। সব দিক বিবেচনা করে আমার ভালোই মনে হয়েছে। এখন তুই ভেবে দেখ কি করবি। চাইলে ছেলের সাথেও দেখা করতে পারিস। এইখানে সবকিছু থাকলো, মন চাইলে দেখিস। শান্তার বাবা উঠে গেলেন। শান্তার হঠাৎ খুব কান্না পেল। শ্যাম্বুর মুখটা মনের কোণে উকি দিল, সেই সাথে নিঝুমের হাস্যোজ্জ্বল মুখটা। শান্তা সাথে সাথে চোখের জল মুছে উঠে দাঁড়ালো। বাবার ঘরে গিয়ে বলল, আমি বিয়ে করব বাবা। সকালের নাস্তার পর সবাই একসাথে বসেছে। সবার মুখ গম্ভীর।
থমথমে পরিবেশ তৈরি হয়েছে সারা ঘর জুড়ে। কোহিনূর বেগম ভাবলেশীন হয়ে দাঁড়িয়ে আছেন। আমি, জামির, সামির 3 ভাই আজ উপস্থিত। সামির বেশি চটে আছে। গতকাল শাম্য ফোনে জানিয়েছে কোহিনূর উকিলের কাছে গেছে ডিভোর্সের জন্য। জামির সোজা অফিস থেকে বেরিয়ে গিয়েছিল। কোহিনূর বেগমকে হাতে নাতে ধরতে পেরেছে। স্ত্রীর এত বড় কাণ্ডে রাগে লজ্জায় নিজেকে সামলাতে পারছেন না। নেহাত বড় ভাই সামনে আছে। নিঝুম এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে। তার খুব লজ্জা করছে, তাকে ঘিরে এত সব কাণ্ড হচ্ছে। শাম্য সে তুলনায় বেশ শান্ত। নাজনীন, তুমি আমায় এসব আগে জানালে এসবের কিছুই হতো না। সামির বেশ কড়াভাবে বললেন, সেরকম কিছু তো বুঝতে পারিনি, ভেবেছি কোহিনূরকে একটু সময় দেওয়া উচিত। ভয়ে ভয়ে কথাটা বললেন নাজনীন। ছোট বউ, তুমি আসলে কাজটা ঠিক করনি। মা হয়ে ছেলে সংসার ভাঙতে চাও? তোমার এই বিয়েতে মত না থাকলে আমায় জানাতে পারতে। ভাইজান, আপনার ভাইয়ের উপর কথা বলেছি কোনোদিন? সেই তো নিজের সাথে শাম্যর বিয়ে দেওয়ার কথাটা ওনাকে বলল। এখানে আমার মতামতের কোনো ভিত্তি নেই। আচ্ছা বুঝলাম, কিন্তু নিজুমকে মেনে নিতে তোমার এত সমস্যা হচ্ছে কেন? ওর কি খারাপ দেখলে তুমি? কোহিনূর বেগম জবাব দিতে পারলেন না। রাগে ভেতরটা ফেটে যাচ্ছে। এরা সবাই তাকে অপরাধী মনে করছে, বিচার করতে চাইছে। গত রাতে জামির বলেছিল, তোমারও একটা সংসার আছে, মনে রেখো। আমিও কিন্তু কোনো দিকে ভেবে দেখবো না। ছেলেটাও কিছু বলছে না। সবাই তাকে দোষী ভাবছে। যৌথ পরিবারে বাবা তাকে বিয়ে দিয়ে জীবনটাই নষ্ট করে দিল। নিজের সংসার, স্বামী, সন্তান কোনোটাই নিজের হলো না। শাম্য মাকে এভাবে চুপ করে থাকতে দেখে কাছে এসে জড়িয়ে নিল নিজের সাথে। তুমি নিজেকে ছোট ভাবছো কেন মা? আমি তো জানি তুমি আমায় কত ভালোবাসো। আমার খারাপ তুমি চাইতে পারো না। তুমি কোনো চিন্তা করো না। আমি মামার কাছে কিছু টাকা দিয়েছি, তোমার ভাগ্নির দেখে শুনে বিয়ে দেবে। প্লিজ নিঝুমকে মেনে নাও। ওর তো বাবা মা নেই, আমরাই তো ওর সবকিছু। কোহিনূর বেগম চোখের জল মুছে বললেন, ভাইজান, আমার আর এমন ভুল হবে না। ছেলের বউ ওরা ভালো থাকুক। কোহিনূর বেগম চলে গেলেন নিজের ঘরে। নিঝুম অবাক চোখে শুধু শাম্যকেই দেখছে। দূর আকাশে জলজল করছে এক ফালি চাঁদ। ছাদে পাটি বিছিয়ে আড্ডায় মেতে উঠেছে সবাই। রাফাতের নতুন বউ নিয়ে বেড়াতে এসেছে শাম্যদের বাড়িতে। নাজনীন বেগম যেতে দেননি রাতে। নিঝুম শক্তির পাশে বসে আছে। আরোহী, রাফাতের বউ তানিয়া, রাফাত একসাথে বসেছে। শাম্য নিঝুমের মুখোমুখি বসেছে। আবছা অন্ধকারে নিঝুমের মায়াবী মুখটা দেখার লোভ সামলাতে পারেনি। নাজনীন বেগম পাকোড়ায় মুড়ি মাখা দিয়ে গেছে। সবাই জমজমাট আড্ডায় মেতেছে। আরোহী গান গেয়েছে, অনেক গল্প, হাসি তামাশা করেছে। রাফাত শাম্যকে ধরলো গান গাওয়ার জন্য। শাম্য এক পর্যায়ে রাজি হলো। রাফাত গিটারটা শাম্যর হাতে দিল। শাম্য একবার নিঝুমের দিকে তাকালো। দেখলো নিঝুম কৌতূহল দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। মুচকি হেসে গান ধরলো। অন্ধকার ঘরে কাগজে টুকরো ছিঁড়ে কেটে যায় আমার সময়। তুমি গেছো চলে, যাওনি বিস্মৃতির তলে, যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়। রেখে দিলাম তোমায় আমার হৃদয় গভীরে, তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে। আমি রয়েছি তোমার অপেক্ষায়। নিকশ কালো এ আধারে স্মৃতিরা সব খেলা করে, রয় শুধু নির্জনতায় আমি একা। একবার শুধু চোখ মেলো, দেখো আজ পথে জালি আলো। তুমি আবার আসবে ফিরে, বিশ্বাসটুকু দু হাতে আঁকড়ে ধরে। গান শেষ হওয়ার সাথে সাথে সবাই হাতে তালি দিল, শুধু নিঝুম ছাড়া। সে এখনো আবেশের ঘোরে আছে। শাম্য এত সুন্দর গান গাইতে পারে জানা ছিল না তার। গানের প্রতিটা কথা তার হৃদয় ছুঁয়েছে, যেন কথাগুলো শাম্য তাকেই বলেছে। এ মন কল্পনা কেন হচ্ছে তার? শাম্য নিঝুমের মুগ্ধ দৃষ্টি দেখে খুশি হলো। হৃদয় রানী কি বুঝতে পারছে শাম্য তার জন্যই গানটা গেয়েছে?
নিজের মনের অনুভূতিগুলো দিয়ে ছুঁয়ে দিতে চেয়েছে। অব্যক্ত চাওয়া পাওয়াগুলো আজকাল তার বুফে থাকতে চাইছে না। রাতে ঘুমানোর আগেই নিঝুম জিজ্ঞেস করলো, আপনি কি গান শিখতেন? শাম্মু হেসে বলল, না, এমনি বন্ধুদের সাথে গাইতাম, ভার্সিটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইতাম, এই আর কি। এত সুন্দর গাইতে পারেন, আপনার উচিত এটা নিয়ে একটু ভাবা। আমি নিজের ভালো লাগা থেকে গান করি, সুদূর প্রসারী চিন্তা ভাবনা নেই। শাম্মু লাইট বন্ধ করে শুয়ে পড়ল। নিঝুমও কাঁথা গায়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু আজ ঘুম নামছে না চোখে। শাম্মুর সেই সুর কথা ভেসে উঠছে মনে, অজানা শিহরণ যাচ্ছে। সবকিছু ঠিকঠাক চললেও বিধাতার ভাবনা চিন্তা যেন অন্যরকম ছিল। বিপদের কালো ছায়া যেন গভীর ভাবে ঠেকে নিল সুখের পরিবারে। অব্যক্ত ভালোবাসা ব্যক্ত হওয়ার আগেই বিলীন হয়ে গেল। তাড়াতাড়ি কাজ শেষ করো সবাই, ম্যাডাম এসে পড়বে একটু পরেই। ইভেন্ট ম্যানেজমেন্টের লোকগুলোকে তৈরি থাকতে বলো, সবকিছু যেন ঠিকঠাক হয়। মনে রাখো, ম্যাডাম কিন্তু কাজের ব্যাপারে এক চুলো ছাড় দেন না। কথাগুলো এক নাগাড়ে বলে থামলেন ম্যানেজার করিম মোল্লা। আজ বুটিক ফ্যাশন হাউসের অনেক বড় একটা ফ্যাশন শো অর্গানাইজ করা হয়েছে। চট্টগ্রামের এই নামী প্রতিষ্ঠানটা খুব দ্রুতই সাফল্য পেয়েছে। বিদেশেও প্রোডাক্টের চাহিদা বাড়ছে। ইউনিক ডিজাইন নিয়ে কাজ করে এই প্রতিষ্ঠানটি। লাল কার্পেটের সামনে গাড়িটা এসে থামল। প্রতিষ্ঠানের মালিক নেমে আসলেন। চারিদিক করতালির শব্দে মুখরিত হলো। ম্যাডাম, সবকিছু রেডি আছে, আপনি শুধু একবার দেখে নেন পুরোটা। আমাকে তো দেখতেই হবে। জানি আপনারা সর্বোচ্চ চেষ্টা করেছেন, তবুও নিজেই দেখে নিতে চাই একটু। জানেন তো, করিম সাহেব, প্রত্যেকটা কাজে যত্নশীল হওয়া প্রয়োজন। জি ম্যাডাম। আপনাকে আমি কতবার বলেছি আপা ডাকতে? সরি ম্যাডাম, না না না, মানে আপা। চলুন। ফ্যাশন শো এর হোস্ট অনুষ্ঠান শুরু করার জন্য মালিককে ডেকে নিলেন। ছন্দময় পা ফেলে এগিয়ে গেল নিঝুম। জোরে নিঃশ্বাস নিয়ে শুরু করলো কথা। শুক্তি চেঁচিয়ে ডাকলো নাসরিন বেগমকে। মা, তাড়াতাড়ি আসো, আপু স্টেজে উঠেছে। নাসরিন বেগম হাতের কাজ ফেলে ছুটে গেলেন। নিঝুমের প্রতিটি সাফল্য তাকে গর্বিত করে, পুরনো ক্ষত ভুলতে সাহায্য করে। নয়তো 5 বছর আগে সে দগদগে ক্ষত কখনোই ভোলার নয়। দেখেছিস শুক্তি, মেয়েটা আমার কত সুন্দরভাবে কথা বলছে। আগে পারতো এমনভাবে কথা বলতে। আপু কি এভাবে কথা বলা কখনো শিখতে চেয়েছিল মা? শুক্তির করা প্রশ্নে থমকে গেলেন নাসরিন বেগম। জবাব দিতে পারলেন না, শুধু চেয়ে থাকলেন টিভি স্ক্রিনের দিকে। শুধু নাসরিন বেগম নয়, বহু দূরে থাকা একজোড়া চোখও চেয়ে আছে ফোনের স্ক্রিনে। চোখ জোড়ায় যেন হাজার ব্যথা ঝরে পড়েছে, সেই কঠিন অভিমানও। বাপি, মামনি বকা দিচ্ছে। ছেলের এমন কথায় ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে মাথা তুলে তাকালো আশফি। ইহানের মুখ ভার দেখে হেসে ফেলল। চট করে কোলে তুলে নিল ছেলেকে। হ্যাঁ, চলো, তোমার মামুনিকে পানিশমেন্ট দেবো আজ। আমার ইহান বাবুকে কেন বকা দেয়? ইহান হাতে তালি দেয়, বাবার গলা জড়িয়ে ধরে ঝুলে থাকে। আশফি হেসে এগোয় কিচেনের দিকে। শান্তা আজ শাড়ি পরেছে, আঁচল কোমরে গুজে রান্না করছে। আজ তাদের হলিডেতে শান্তা চেষ্টা করে নিজে কিছু রান্না করার, এবং সেটা দেশীয় পদ। বিদেশের মাটিতে থাকলেও নিজের দেশের খাবারগুলো একদম ভুলে থাকতে পারে না দুজনেই। ইহান মায়ের চুল টেনে ধরে খিলখিল করে হেসে উঠল। আশফি মুচকি হাসল। শান্তা চোখ পাকিয়ে তাকায় বাপ ছেলের দিকে। বাপি, মামনি রেগে গেছে, চলো পালাই। বাবার কানে ফিসফিসিয়ে বলল ইহান। আশফি ছেলেকে ইশারায় চুপ করে থাকতে বলল। এরপর গম্ভীর কণ্ঠে বলল, তুমি আমার ছেলেকে বকেছো কেন শান্তা? দুজনেই আমার বিচার করতে চলে এসেছেন, তাই না? ঠিক আছে, বিরিয়ানিগুলো তাহলে আজ আমি একাই খাবো। আপনারা দুজনেই পাবেন না বলে রাখলাম। সাহস কত, আমায় শাসন করে বাপ বেটা মিলে। ইহান আশফি দুজনেই করুণ চোখে তাকায় শান্তার দিকে। শান্তা দেখেও না দেখার ভান করে। আশফি ভয়ে ভয়ে বলে, তাহলে কি বেড়াতে যাওয়ার প্ল্যানটাও ক্যান্সেল? না, ক্যান্সেল নয়, তবে কিছুটা পরিবর্তন হয়েছে। আমি একাই ঘুরতে বেরোবো, তোমাদের যাওয়া চলবে না। মামনি, আই অ্যাম ভেরি সরি। বাপির কাছে তোমার কথা কখনো বলবো না। আমার নিয়ে চলো প্লিজ। আই অ্যাম ওয়েটিং ফর লং ড্রাইভ। ইহান লাফ দিয়ে বাবার কোল থেকে নেমে গেল। শান্তা শাড়ি টেনে বলল। শান্তা হাত দুটো ধুয়ে নিয়ে ছেলেকে কোলে তুলল। 2 গালে আদর দিয়ে বেসমেন্টের দিকে এগোলো। সেই সাথে আশফিকে হুকুম করে গেল সালাদ কাটতে। আশফি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। মা ছেলে একজোট হয়ে তাকে এভাবে চিপায় ফেলবে বুঝতেই পারেনি।
ছেলের উপর রাগ হলো। দাদুর ছেলে একটা, তার বাবাকে কেস খাওয়ায়। নিঝুমের ফিরতে অনেকটা দেরি হয়ে গেল। নাজনীন বেগম প্রতিদিন খাবার নিয়ে বসে থাকেন। নিঝুম অনেকবার মানা করেছে, তবুও কথা শোনেননি তিনি। নিঝুম ফ্রেশ হয়ে এসে টেবিলে বসলো। নাজনীন খাবার বেড়ে দিলেন। তুমি খেয়েছো মামুনি? হ্যাঁ, সুপ্তির সাথে খেয়েছি। তাহলে ঘুমিয়ে পড়তে তোমার কিন্তু নিজের শরীরের প্রতি কোনো খেয়ালই নেই। তুই এত ভাবিস কেন? আমি ঠিক আছি তো। সেটা তো দেখতেই পাচ্ছি। নিঝুম খাবার রেখে উঠে গেল। ফ্রিজ থেকে কিছু ফল বের করে কেটে নিয়ে এসে নাজরিনের সামনে রেখে আবার খাওয়া শুরু করলো। নাজরিন বেগম হাসে। নিঝুমকে পেটে না ধরেও যে নিঝুমের মতো মেয়ের মা হতে পেরেছেন, এটা তার সৌভাগ্য। তিনি মনে করেন, মামুনি, সুপ্তির বিয়ে নিয়ে কিছু ভাবলে? বড় বোনকে রেখে ছোট বোনের বিয়ে দিতে নেই। মামুনি, তুমি কি বলছো এসব? আমি বিবাহিত, সেটা তোমার থেকে ভালো কেউ জানে না। জানতে চাই না, আমি সব ভুলে যেতে চাই। স্বামী নেই, সংসার নেই, তুই নিজেকে কি করে বিবাহিত ভাবিস? তোর জীবন কেন থেমে থাকবে? 5 বছর আগের বিয়েটার কোনো মানে নেই আমার কাছে। উকিল নোটিশ পাওয়ার পরেও তুই নিজেকে বোঝাতে পারছিস না কেন? কার আশায় বসে আছিস তুই? ভালোভাবেই জানিস সে কখনো আসবে না। মামুনি, বল, আমি মিথ্যা বলছি? নিজেকে একই গণ্ডির মাঝে আটকে রাখলেই সত্যিগুলো মিথ্যে হয়ে যায় না নিঝুম? নিঝুম অসহায় হয়ে তাকিয়ে রইল নাজরিন বেগমের দিকে। জীবনের রঙগুলো এভাবে ফ্যাকাশে হয়ে গেল কেন? তার না হয় কপালে সুখ নেই, কিন্তু মামুনির জীবনটাও কেন রঙহীন হয়ে গেল? আশফিরা নায়াগ্রার জলপ্রপাত এসেছে। কানাডার এই স্থানটা হানিমুন গন্তব্য হিসেবে বেশি পরিচিত। শান্তা হিনের হাত ধরে হাঁটছে এক পাশে। আশফি একটু দূরে হাঁটছে ওদের থেকে। শান্তা হাত বাড়িয়ে ডাকতে থাকে। আশফি একটু এগোতে ধাক্কা লেগে তার সাথে একজনে। সরি বলতেই অবাক হয়ে তাকিয়ে রইল আশফি সামনের মানুষটার দিকে। যেন বিশ্বাসই করতে পারছে না এই মানুষটাকে বিদেশের মাটিতে কখনো দেখতে পারবে। সাম্য হেসে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেকের জন্য। আশফি নিজেকে ধাতস্থ করে নিল, বলল, কেমন আছেন? ভালো আছি। সাম্য বেশ অবাক হয়েছে। আপনি কি করে এখানে? হানিমুন এসেছেন নাকি? সাম্যর মুখের হাসি বিলীন হয়ে গেল। বলল, ভালো আছি না, হলিডেতে ঘুরতে এসেছি বন্ধুদের সাথে। ও মাই গড, আপনি কানাডায় সেটেল নাকি? হ্যাঁ, মনে হচ্ছে আপনিও তাই। আমরা 5 বছর হলে এসেছি বাংলাদেশ থেকে। শান্তা আশফিকে এভাবে দাঁড়িয়ে কথা বলতে দেখে নিজেই এগিয়ে গেল। তোমায় ডাকছি, শুনতে পাচ্ছ না? চেনা মেইলি কণ্ঠে সাম্য ঘুরে তাকালো। শান্তাও স্থির হয়ে গেল। সাম্যর চোখেও বিস্ময়। তুই এখানে? শান্তা কোনো রকমে কথাটা উচ্চারণ করলো। আশফি অবাক হয়ে বলল, হেই, তোমরা দুজনকে চেনো নাকি? সাম্য হেসে বলল। শান্তা আমার ক্লোজ ফ্রেন্ড ছিল। শান্তার চোখ ছলছল করে উঠল। সাম্যকে এতদিন পর দেখে খুশিতে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু সাম্য এখানে কেন? সাম্য ইহানের দিকে তাকিয়ে একবার শান্তা একবার আশফির দিকে তাকালো। ওদের চাকরিতে মুছে গেল ইহানকে। সাম্য শান্তার মাথায় হালকা চড় মেরে বলল, তোর মতো তার ছেড়া মেয়েটা মা হয়ে গেল। সে ইহানকে কোলে তুলে নিল। ইহান শুধু অবাক চোখে সাম্যকে দেখছে। হোয়াটস ইউর নেম বাবাই? ইহান আহমেদ। নাইস নেম। আশফি কৌতূহল চেপে রাখতে না পেরে বলল, আপনার ওয়াইফ কোথায় শাম্মু? আশফির কথায় শান্তাও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো সাম্যর দিকে। সাম্যর চোখে মুখে করুণ বেদনা ফুটে উঠল, যা আশফি শান্তা দুজনেই লক্ষ্য করলো। শুক্তি ভার্সিটিতে এসে রিহানের দেখা পেল না। রিহান শুক্তির বেস্ট ফ্রেন্ড। গতকাল ক্লাসের নোটগুলো নিতে হবে তাকে, অথচ রিহানের দেখা নেই। শুক্তি রাগ উঠে গেল। কয়েকজন ক্লাসমেটের কাছে জানতে চাইলো রিহান কোথায়। কেউ ঠিকভাবে বলতে পারল না। শুক্তি বাধ্য হয়ে বাসায় ফেরার জন্য বের হলো। রিক্সা নিয়ে উঠে পড়লো, কিন্তু চলার আগে কোথা থেকে রিহান দৌড়ে এসে রিক্সায় বসে পড়লো। শুক্তির দিকে তাকিয়ে ফিচেল হাসি দিয়ে বলল, তুই নাকি আমারে খুঁজতেছিস? শুক্তি কোনো কথা বলল না। এমন ভাব করলো সে যেন রিহানকে চেনেই না। হয়েছে, হেতে এত ভাব দেখার লাগবো না। এই নে তোর খাতা। শুক্তি খাতাটা হাতে নিয়ে ধুমধাম রিহানের মাথায় মারল। ছিছিয়ে বলে উঠল, তুই নিজেকে কি মনে করিস? তোর জন্য আমার ঠেকা? তোরে খুঁজতে খুঁজতে আমার পা ব্যথা হয়ে গেছে। তুই নিজেকে কি মনে করিস? নবাব নন্দিনী?
তোর জন্য আমি সব কাজ ফেলে তোর জন্য দাঁড়িয়ে থাকবো? নিজে ক্লাস করবে না, আবার দোষ হবে আমার। সুপ্তি রেগে তাকালে রিহান থেমে গেল, বিড়বিড়িয়ে বলল, এভাবে তাকাস না সত্যি, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। কি বললি তুই? জোরে বল, নিশ্চয় আমায় কারাগারে দিচ্ছিস। রিহান কিছু বলার আগে সুপ্তি রিহানকে চেপে ধরল। এই, আমায় ঢেকে রাখ, আপুর গাড়ির সামনে দেখে ফেললে উল্টাপাল্টা কিছু ভেবে বসবে। রিহান চোখ বুজে ফেলল। সুপ্তি তাকে চেপে ধরেছে, তার সমস্ত শরীরে শিহরণ যাচ্ছে। সুপ্তিকে ঠেলে দিল দূরে সরানোর জন্য, কিন্তু সুপ্তি তার বাহুতে জোরে চিমটি কেটে দিয়ে বুঝিয়ে দিল নড়াচড়া না করতে। নাজনীন বেগম ছবির অ্যালবাম হাতে বসে আছে, নীরবে চোখের জল ঝরছে। কিছুতেই ভুলতে পারেন না সেই রক্তাক্ত লাশ। সাদা কাপড় কেমন লাল হয়ে উঠেছিল, ঠিক যেন নববধূর লাল বেনারসি। স্বামীকে হারানোর শোকে বাঘহীন পড়েছিলেন। কেউ জানতো না এমন দুর্যোগ ঘটে যাবে সুখী পরিবারটায়। এক লহমায় সব কিছু শেষ হয়ে যাবে। জীবনের সমস্ত রং নিয়ে গেছে সাদা কাপড়ের কাপড়, শুধু সেখানেই সীমাবদ্ধ থাকলেও হয়তো চলতো। কিন্তু কোহিনূর বেগমের রোফানলে পড়ে আজ অবস্থায় এসে দাঁড়াতে হবে, এতটা কল্পনাও করেননি কখনো। এক ভাই মৃত, অন্য ভাই পঙ্গু। সংসারের সমস্ত জোর ছিঁড়ে গেছে সেদিনই। 5 বছর আগের সে দিনটায় নাজনীন বেগম ছিলেন অসহায়। আজ সবকিছু নতুন করে তৈরি হলেও পুরনো ভালোবাসা, সংসার, আপন জনগুলো কখনো ফিরে পাবেন না। অবশ্য আল্লাহ তাকে নিঝুমের মতো একটা মেয়ে দিয়েছেন। ঠিক ছোটবেলায় নিঝুমকে যেমন ভাবে নিজের কাছে আগলে রেখেছে, নিঝুমও তার খারাপ সময় তাকে শক্ত বাঁধনে বেঁধে রেখেছে। খারাপ সময়গুলো খুব দ্রুত কেটে গেছে, সেটাও তার মৃত স্বামীর বিচক্ষণতার জন্য। নিঝুমের আজ ছুটি, অফিস যাবে না সে, তাই বেশ বেলা করে ঘুম থেকে উঠল। নাজনীন বেগম নাস্তা দিলেন। মামুনি কোথাও বেড়াতে যাবে নাকি? না, আজ বাসায় আছিস, বিশ্রাম নে। বাইরে বের হতে হবে না, সবসময় তো কাজের মাঝে থাকতে হয়। মামুনি, তুমি এত চিন্তা করো কেন বলো তো? কাজের প্রেশার না থাকলেই এমনিতেই আমি বিশ্রাম নিতে পারি। আর তোমাদের সাথে বের হলে সত্যি খুব ভালো লাগে। চলো প্লিজ, তুমিও তো সারা দিন বাসায় পড়ে থাকো। কবেই বা বেরিয়েছি। সংসার নামের মায়ার জালে জড়িয়ে গেলে নিজের কথা ভাবার সময়টাই বা কোথায়? কত ভালোবেসে আগলে রাখতে চেয়েছি, কিন্তু হলো কই? স্বামী সংসার কোনোটাই তো রইল না। নাজনীন বেগম দীর্ঘশ্বাস ফেললেন। নিঝুমের কান্না ঠেলে আসতে চাইছে। মামুনির কষ্টটা সে বেশ বুঝে উঠতে পারছে, অথচ কষ্টগুলো দূর করে দিতে পারে না। যার নিজের মনে কষ্টের পাহাড় জমে আছে, সে কি করে কমাবে অন্যের কষ্ট? মন খারাপ হলো খুব। নাজনীন বেগম নিঝুমেরকে তাকিয়ে বুঝলেন কথাগুলো এমন ভাবে বলা তার উচিত হয়নি। দ্রুত বললেন, চল সুপ্তিকে বলে তৈরি হই, আমরা 3 মা মেয়ে আজ ঘুরতে যাব। নিঝুম হেসে নাজনীন বেগমকে জড়িয়ে ধরল। সবকিছু ঠিকঠাক চললেও হঠাৎ খবর আসে আয়ানের অ্যাক্সিডেন্টের। আয়ান নাজনীন বেগমের বড় ছেলে, কানাডায় স্টাডি করে। সন্ত্রাসীর আঘাতে মারাত্মকভাবে ইনজুর্ড হয়েছে। এই খবর পাওয়ার পর সবাই ভেঙে পড়ে। একদম কয়েকদিনের মধ্যে ভিসা প্রসেসিং করে শাম্য চলে আসে কানাডায়। শাম্যর পৌঁছানোর 1 সপ্তাহের মধ্যে আয়ান মারা যায়। খবর পাওয়ার পর নাজনীন বেগম ভেঙে পড়েন। সামির এবং শাম্যুর বাবা সে খবর শুনে বাড়ি আসার পথে তারাও মারাত্মক অ্যাক্সিডেন্ট করে। জামির বেঁচে গেলেও 1 পা কেটে যায়। সামির স্পট ডেড হয়। সবকিছু যেন এলোমেলো হয়ে যায়। রক্তাক্ত লাশটা বাড়িতে আসলে সবাই স্তব্ধ হয়ে যায়। জামিরকে হসপিটালে ভর্তি করানো হয়। আমিরকে একা সব সামলাতে হিমশিম খেতে হয়। এক ভাইয়ের লাশ দাফন করে হসপিটালে ছুটতে হয়ে আরেক ভাইয়ের জন্য। বিপদের গাঢ় ছায়া যেন পিছু ছাড়েনি তখনও। কানাডায় শাম্যুর বিপদ হয়। দুর্বৃত্তরা ভেবে নেয় শাম্য হয়তো আয়ানের মৃত্যুর জন্য আইনের কাছে যাবে। তারা এক রাতে শাম্যকে মারধর করে, হুমকি দেয়, সেই সাথে শাম্যর পাসপোর্ট ভিসা কেড়ে নেয়। শাম্য দিশেহারা হয়ে যায়। বড় বাবার অবস্থা শোনার পর পাগল প্রায় হয়ে যায়। নিজের বিপদের কথা জানাতে পারে না, শুধু মেজ চাচাকে জানিয়ে ব্যবস্থা করতে পারে তার ফেরার। কিন্তু কোহিনূর বেগম বাধা দেন। তিনি শাম্যকে কানাডায় থাকতে বলেন। শাম্য কথা শুনে না মায়ের, ফেরার চেষ্টা করেও পারে না। এদিকে ভিসার মেয়াদ পার হয়ে গেলে তাকে জেলে যেতে হয়। 3 মাস জেলে থাকে সে। 3 মাসে সবকিছু ওলট পালট হয়ে যায়। আমির ভাইয়ের ব্যবসা নিজের নামে করে নেয়। কোহিনূর বেগমও সাথে যোগ দেন। সবকিছু দেখেও কিছুই করতে পারে না। একজন পুঙ্গুর কতটুকুই বা ক্ষমতা থাকে। ব্যবসার কিছু শেয়ার নাজনীন বেগমের নামে থাকায় আমির কোহিনূর জোর করে নিজের নামে করতে চায়। নাজনীন রাজি হয় না।
কোহিনূর বেগম তাকে যথেষ্ট পরিমাণ হেনস্থা করে। নাজনীন বেগম একা পেরে ওঠেন না, নিঝুমের সাথেও প্রচুর খারাপ ব্যবহার করে। একদিন চর মেরে নিঝুমকে বলেছিল শামু আর ফিরবে না দেশে। সে নিঝুমকে কখনো মেনে নিতে পারেনি। নিঝুম, নাজনীন বেগম বিশ্বাস করেন না সে কথা। তারা মুখ বুজে সহ্য করে সব, অপেক্ষায় থাকে শাম্যুর ফেরার। কিন্তু শাম্যু ফেরে না, তারা কিছুতেই যোগাযোগ করতে পারে না শাম্যুর সাথে। এদিকে কোহিনূর বেগমের খারাপ ব্যবহার বেরিয়েই চলে। সুপ্তি নিঝুমকে নিয়ে থাকতে ভয় হয়। নিঝুমকে সবসময় নানান কারণে অপমান করতে থাকে। মাঝে মাঝে হাত তুলতেও দ্বিধা করে না কোহিনূর। কোহিনূর বেগম হুমকি দেয় শাম্যুর সাথে নাজনীন বেগম বা নিঝুম যোগাযোগ করার চেষ্টা করলে আমিরের ক্ষতি করতে একটু ভাববেন না। নাজনীন বেগম কোহিনূরের এমন রূপে ভয় পান। এতদিন এদের সাথে বাস করেছেন, ভালোবেসেছেন, ভাবতে ঘৃণা হয়। নিঝুম সুপ্তিকে নিয়ে বেরিয়ে আসেন স্বামীর তিলে তিলে গড়া বাড়ি থেকে, সংসার থেকে। বাবার বাড়িতে এসে উঠেন এবং অসুস্থ হয়ে পড়েন। সে সময় নিঝুমকে সামলাতে হয় সবকিছু। হঠাৎ মনে পড়ে তার বাবার সম্পত্তিগুলো বিক্রি করে মনি বাবা তার নামে অ্যাকাউন্টে টাকা রেখেছে। নিঝুম আশার আলো দেখতে পায়। কিছুদিন পর মোট 22 লাখ টাকা দিয়ে সে নতুন লড়াই নামে এক মামার সহায়তায় ব্যবসা শুরু করে। বুটিক ফ্যাশন হাউস ধীরে ধীরে বেড়ে ওঠে। আজ সাফল্যে স্বর্ণ শিখরে উঠেছে। নিঝুমের নানা বাড়ি চট্টগ্রামে হওয়ায় সেখানে ব্যবসা শুরু করে। নিজেদের সমস্ত কষ্টকে ছাপিয়ে পুরনো সম্পর্ক ভেঙে নতুন করে বাঁচতে শিখে ওরা। শাম্য অনেক চেষ্টা করেও নিঝুমের সাথে যোগাযোগ করতে পারে না, দেশেও ফিরতে পারে না। মায়ের সাথেও যোগাযোগ বন্ধ করে দেয়। রাফাতের মাধ্যমে নিঝুমের খোঁজ চালায়। রাফাত নিঝুমের সাথে শাম্যর যোগাযোগ করিয়ে দিতে চাইলেও নিঝুম সেটা চায় না। বলে দেয় সে শাম্যকে স্বামী হিসেবে মেনে নেয়নি কখনো, এমনকি ওই বাড়ি ছেড়ে চলে আসার সময় ডিভোর্স পেপারে সাইন করে এসেছে। রাফাত অনেক চেষ্টা করেও কিছু বোঝাতে পারে না নিঝুমকে। শাম্য দেশে ফেরার চেষ্টা বন্ধ করে দেয়। কার জন্য ফিরবে সে? সবকিছুই তো হারিয়ে গেছে জীবন থেকে। কঠিন অভিমানে দগ্ধ হয়ে প্রতিনিয়ত নিঝুমের সাফল্যই তাকে বুঝিয়ে দেয় নিঝুম তাকে ভুলে গেছে। ভুলবে নাই বা কেন? শাম্যর ব্যক্ত ভালোবাসা যে নিঝুমকে ছুঁতে পারেনি। শান্তার চোখ দিয়ে অনবরত জল ঝরছে। শাম্য এত কষ্ট পাবে তা কখনো জানা ছিল না। কখনোই সে শাম্যর খারাপ চায়নি, বরং শাম্যকে ভুলে নিজের জীবনে এগিয়ে যেতে চেয়েছে। শাম্য নিঝুমের জীবন থেকে সে তো অনেক দূরে চলে এসেছিল, অথচ শাম্য নিঝুম একে অন্যের থেকে আলাদা হয়ে গেছে। আশফির খারাপ লাগলো খুব। হঠাৎ নিঝুমের মুখটা মনের কোণে উকি দিল। সে সাধারণ মেয়েটাকে হঠাৎ ভালোবেসে ফেলেছিল, কিন্তু যখন শুনতে পেয়েছে নিঝুম বিবাহিত, তখন নিজেকে বুঝিয়েছে, মানিয়েছে, থমকে যেতে যায়নি। শান্তার সাথে বিয়ে হওয়ার পর সুখেই আছে সে। শান্তাকে প্রচন্ড ভালোবেসে ফেলবে তা যেন কল্পনাই করেনি। নিঝুমকে কেন যেন সহজেই ভুলতে পেরেছিল। আজ এসব ঘটনা শুনে খুব খারাপ লাগলো। শাম্য মাথা নিচু করে রেখেছে, চোখের জল লুকাতে চাইছে। সে কারণে নিজের কষ্টটা প্রকাশ করতেও চায় না। শান্তার জোড়াজুড়িতে সব বলতে হলো তাকে। শাম্য, আপনি কি সত্যিই দেশে যেতে চান না? নিঝুমকে ভালোবাসেন না? শাম্য এবার জবাব দিল না। আমাদের অভিমানগুলো ভালোবাসার মতোই তীব্র হয়, কিন্তু কখনোই অভিমানকে জিতিয়ে দিতেনি, তাহলে জীবনের মানেটাই হারিয়ে যাবে। জানার মাঝে অনেক কিছু অগোচরে থাকে। আপনি দেশে যেতে চাইলে আমি ব্যবস্থা করতে পারি। শাম্য চট করে মাথা তুলে তাকালো, চোখে মুখে বিস্ময়। কিভাবে, কি করব, সব আমার ব্যাপার। আপনি শুধু বলেন দেশে যেতে চান কিনা। শাম্যর চোখে জল দেখা দিল। আশফিকে একসময় হিংসা হতো। সে জানে আশফি নিঝুমকে পছন্দ করত। আজ তারই বিপদে আশফি পাশে দাঁড়াবে তা কি জানতো আগে? জীবন আমাদের কখন কোন অবস্থায় এনে দাঁড় করাই তা সত্যি বোঝা কাম্য নয়। আশফি চেয়ে থাকলে শাম্যর জবাবের আশায়। শাম্য হুট করে তাকে জড়িয়ে ধরল। আশফি তার উত্তর পেয়ে গেল। শান্তা চোখ মুছে রান্নাঘরের দিকে গেল। আজ নিজের হাতে রান্না করবে শাম্যর জন্য। নিঝুমরা পতেঙ্গা সমুদ্র সৈকত এসেছে। ওরা নদীর ধারে দাঁড়িয়ে আছে, ঢেউগুলো এসে পা ছুঁয়ে দিচ্ছে। সমস্ত ক্লান্তি অবসাদ দূর হয়ে গেল সবার। সুপ্তির চোখে মুখে উচ্ছ্বাস। হঠাৎ কোথা থেকে আরোহী এসে নাজনীন বেগমকে জড়িয়ে ধরল। সবাই চমকে গেল। ওড়না দিয়ে শরীর ঢাকা ছিল নাজনীন বেগমের। আরোহীর কারণে সে ওড়না খুলে গেল। নাজনীন বেগমের চোখের পানি ধরে রাখতে পারলেন না। বড়মা, ও বড়মা, তুমি কেমন আছো গো? আমায় কেন শাস্তি দাও তোমরা? আমি তো ভালোবাসি তোমাদেরকে। শান্ত হ মা, সবই তো তোর জানা। আরোহী কথা বলল না। শুরু থেকেই কেঁদেই গেল। নিঝুম আর সুপ্তির চোখেও জল গড়াচ্ছে। তাড়াতাড়ি এতক্ষণ খেয়ালই করেনি আরোহীর স্বামীও আছে দাঁড়িয়ে। আরোহীর কিছুদিন আগে বিয়ে হয়েছে। নিঝুমের আজ খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে। তাড়াহুড়ো করে বের হয়েছে বাসা থেকে, মামনির হাতে একটু খেয়ে। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। গাড়িতে বসে অফিস ফাইলগুলো দেখতে ব্যস্ত থাকায় খেয়ালই করেনি গাড়ি অফিসের সামনে না দাঁড়িয়ে অন্য একটা জায়গায় দাঁড়িয়েছে।
গাড়ি দাঁড়াতে দেখে, নামতে কি অবাক হয়ে গেল। ড্রাইভার সাহেব, এটা কোথায় এনেছেন? আমার আজ মিটিং আছে, সেটা কি আপনি ভুলে গেছেন? রাগত স্বরে নিঝুম বলল। সে কিছুই বুঝতে পারছে না। ড্রাইভারকে কোনো কথা বলতে না দেখে আরো রেগে গেল। গাড়ি ঘোরান তাড়াতাড়ি, আমার কিন্তু ভালো লাগছে না, আমাকে রাগাবেন না প্লিজ। গাড়ি ঘোরানোর পরিবর্তে ড্রাইভার ঘুরে নিঝুমের মুখোমুখি হলো। নিঝুম যেন জমে গেল। নিজের চোখকে আজ বিশ্বাস হচ্ছে না। হঠাৎ মনে হলো তার সমস্ত শরীর অবশ হয়ে আসছে। মাথাটা ঘুরে উঠল তার, চোখ দুটো বুজে এলো। সুপ্তি ক্যাম্পাসে বসে লিখছে। রিহান এসে সুপ্তির মাথায় মেরে ধপ করে বসে পড়ল। সুপ্তির আগে চোখে তাকালো রিহানের দিকে। রিহান দ্রুত চোখ সরিয়ে নিল। সুপ্তি প্র্যাকটিক্যালের খাতা দুটো এগিয়ে দিল তার সামনে। আমার দুটো করে দিবি? হুকুম করল সুপ্তি। পারম না, আমার তোর কামলা লাগে। নিজের গুলা করতে যান বাইরে হয়ে যাইতেছে, তুই বেটি আমার মাইরা ফেলাতে চাইস। শুদ্ধভাবে কথা বলবি আমার সাথে, এইরকম ফালতু মতো কথা বলবি না। ওই তুই আমায় ফালতু বললি? ফালতুভাবে কথা বলবি আর আমি বলতে পারবো না? না পারবি না, আবার বললে চর দিয়ে তোর গাল লাল করো। সুপ্তি খাতাগুলো নিয়ে উঠে হনহন করে চলে যায়, যেন হাঁটার প্রতিটি কদমে রাগ ঝরাচ্ছে। সুপ্তির যাওয়ার পানে তাকিয়ে হাসে রিহান। মেয়েটাকে রাগিয়ে দিতে খুব ভালো লাগে। রাগী মুখটা আর চোখে দেখার লোভ সামলাতে পারে না সে। রিহান উঠে পিছু পিছু গেল। এখন রাগ ভাঙাতে বেশ কসরত করতে হবে। নিঝুম আপুর কাছে এ নিয়ে বেশ বকাও খেতে হয়, তবে সেটা সুপ্তির অজানা। সুপ্তিকে মনের কথা না জানালেও নিঝুমকে আপুকে জানিয়েছে সে। অনার্সটা শেষ করে বাবার ব্যবসায় ঢুকবে সে। এরপর সুপ্তির লাল টুকটুকে বউ সাজিয়ে নিজের বুকের মাঝে ভরে ফেলবে। শাম্বুর কোলে নিঝুমের মাথাটা এলিয়ে পড়ে আছে। শাম্বু দু চোখ ভরে চেয়ে আছে সবচেয়ে প্রিয় মুখটার দিকে। চোখের পলক ফেলতেও চাইছে না। কতদিন পর নিঝুমের কাছাকাছি আছে সে। বুকের ভেতরে সমস্ত জ্বালাপোড় এক নিমিষে উধাও হয়ে গেছে নিঝুমের স্পর্শে। একে বোধহয় বলে স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসার সম্পর্ক। কত রাত ঘুমোতে পারেনি, ছটফট করেছে যন্ত্রণায় নিজের মানুষগুলোর পাশে থাকতে না পেরে। শাম্বু ভেবেছিল কোনোদিনও নিঝুমের কাছে ফেরা হবে না তার, কিন্তু তাদের সম্পর্কের বন্ধন যে উপরওয়ালা সৃষ্টি করেছেন তা ভুলেই গিয়েছিল। নিঝুম পিটপিট করে চোখ জোড়া খুলল। শাম্বুর মুখটা ভেসে ওঠায় আবার চোখ বন্ধ করে নিল। সে বারবার এমন দৃশ্য কেন দেখছে? শাম্বুকে এতবার দেখছে কেন? নিঝুমকে এভাবে চোখ বন্ধ করে থাকতে দেখে হাসলো শাম্বু। আমি সত্যি এসেছি, চোখ খুলো। শাম্বুর কণ্ঠ পেয়ে কেঁপে উঠল নিঝুম। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। অবশেষে মানুষটা ফিরল। পরক্ষণে শাম্বুর বাবার কথা মনে হতেই ভয় গেড়ে বসলো নিঝুমের মনে। চট করে উঠে বসলো, দেখলো এখনো গাড়ির ভেতরেই আছে। দরজা খুলতে চাইলো কিন্তু পারলো না, লক করা আছে। শাম্বু নিঝুমের হাত টেনে নিল। শাস্তির ভয়ে পালাতে চাইছো? নিঝুম অবাক হয়ে তাকালো। জবাব দিল, খুব বেশি কি আমার অপরাধ ছিল নিঝুম, এভাবে শাস্তি দিলে আমায়? নিঝুম কেঁদেই চলল। কি জবাব দেবে সে শাম্বুকে? সেদিন রাফাতকে ফিরিয়ে দিয়েছিল ঠিকই, তবে মন থেকে চাইতো শাম্বু ফিরে আসুক। 5 বছরের প্রতিটা দিন শাম্বুর অপেক্ষা করেছে, প্রতিটা মোনাজাতে শাম্বু থাকতো, কিন্তু শাম্বু তাকে ভুল বুঝে রয়েই গেল বিদেশে। আমায় যেতে দিন প্লিজ। শাস্তি না দিয়ে কি করে ছেড়ে দেবো তোমাকে? আমি ডিভোর্স পেপারে সই করে দিয়েছি, আপনাকে বলার কিছুই নেই। শাস্তি দিতে গেলেও একটা সম্পর্ক থাকতে হয়, সেটা আমাদের নেই। শাম্বুর চোয়াল শক্ত হয়ে গেল। নিজের রাগ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সে। নিঝুমের 2 বাহু চেপে ধরে বলল, আর একবার ডিভোর্সের কথা মুখে আনলে মেরে ফেলবো একদম। তাই করুন, মেরে ফেলুন আমাকে, তাহলেই সব সমস্যার সমাধান হবে। শাম্বু কিছুক্ষণ তাকিয়ে থাকলো নিঝুমের দিকে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবাকে আমার কাছে নিয়ে এসেছি ওই বাড়ি থেকে। নিঝুমের ড্রয়িংয়ে সবাই বসে আছে। জামির নাজনী বেগমের হাত ধরে ঝরঝর করে কাঁদছে। শাম্বু মাথা নিচু করে বসে আছে। আপাতত নিঝুম তার রুমে আছে। আরোহী তার স্বামী সহ আছে। তারা কেউ শাম্বুকে এভাবে দেখতে পারবে ভাবতেই পারেনি। নাজনীন বেগম তো কিছুক্ষণ চিৎকার করে কেঁদেছেন শাম্বুকে জড়িয়ে ধরে। 5 বছরের অপেক্ষার অবসান হয়েছে সবার। আপনজনদের চোখের পানি শাম্বুর সহ্য হচ্ছে না। আমিরকে খুন করে ফেলতে ইচ্ছে হচ্ছে তার, অথচ তার নিজের জন্মদাতা মা এসব কিছুর সঙ্গে জড়িয়ে আছে। শাম্বুর মতো কষ্ট কি কেউ পেয়েছে? প্রতিটা সন্তানের মনে মায়ের জায়গাটা কখনো খারাপ হয় না। শাম্বু কি করবে? তারই ভালো চাইতে গিয়ে তার মা যে এত অন্যায় করবে তা কোনো দিনও কি ভেবেছে? নিঝুমকে না হয় নাই মানল, নাজনীন বেগম তার কি অপরাধ ছিল? তার কাছ থেকে এভাবে সবকিছু কেড়ে নিয়ে কি সুখ পেল তার মা? তাকে এভাবে বিদেশে আটকে রেখে কি হাসিল করলো? সে ঠিকই ফিরে এসেছে, হোক না কষ্টের পাহাড়। ভালোবাসার মানুষগুলোই তো তার কাছে সেই পাহাড় গলে সমুদ্র সৃষ্টির মাধ্যম। নিঝুম গোসল করে নিল।
অনাহত ঘটনাগুলো আরো একবার জীবনের মোড় পাল্টে দিয়েছে। মনে হচ্ছে চাওয়া পাওয়াগুলো হাতের মুঠোয় ধরা দিতে চাইছে। আজ অনেকদিন পর সে শাড়ি পরলো, হালকা সাজলো, আয়নায় তাকিয়ে লজ্জা পেল। এখন ঘর ছেড়ে বেরোতেই লজ্জা করছে। নিঝুম বসে রইল বিছানায়। নাজনীন বেগম খাওয়ার জন্য ডাক দিলেন। আজ তিনি নিজের হাতে অনেক রান্না করেছেন। কতদিন পর নিজের পরিবারের মানুষগুলোকে পেয়েছেন। নিঝুমকে দেখে থমকে গেলেন। এই 5 বছরে কখনো নিঝুমকে শাড়ি পরতে দেখেননি। নাজনীন বেগম নিঝুমকে জড়িয়ে ধরলেন, পিছপিছিয়ে বললেন, আজ আমার সত্যি আনন্দের দিন রে, তোকে এই রূপে আবার দেখতে পারবো ভাবিনি কখনো। নিঝুম মামুনির বুকে মুখ লুকালো। এই বুকটা যে তার খুব প্রিয়। নিঝুম ছাদে দাঁড়িয়ে আছে। মৃদুমন্দ বাতাসে খোলা চুলগুলো এলোমেলো ভাবে উঠছে। গোটা আকাশ তারাই ভরে আছে। শাম্ব ধীর পায়ে হেঁটে এসে দাঁড়ালো নিঝুমের পাশে। আপনি ঘুমননি কেন? তোমাকে অনেক কিছু বলার আছে আমার, যা এর আগে কখনো বলতে পারিনি, কিন্তু আজ আগে বলতেই হবে। নিঝুম কেঁপে উঠল। মৃদু মন্দ বাতাস দুজনকে ছুঁয়ে গেল। বলুন। আমি তোমাকে ভালোবাসি নিঝুম, সেই 10 বছর আগে থেকে, যেদিন তুমি বৃষ্টিতে ভিজে প্রথম আমাদের বাড়িতে এসেছিলে। শাম্ব চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেলল। চোখ খুলে দেখলো নিঝুমের ঠোঁটের কোণে হাসির আভা। তুমি কি আমার কথা শুনছো? আমি এই কথাগুলো তো জানি, ভেবেছি হয়তো নতুন কিছু বলবেন। শাম্ব খুব করে চমকায়, জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে থাকে নিঝুমের দিকে। আপনি যেদিন মামুদিকে সব খুলে বলেছিলেন, সেদিনই আমি জানতে পেরেছিলাম। পায়েস নিয়ে ফিরে আসার পথেই দরজায় দাঁড়িয়ে সবটা শুনেছি। সেদিন খুব অবাক হয়েছি, কিন্তু আজ হলাম না। আজ আমার অভিমানটাই বেশি হচ্ছে। যাকে ভালোবাসেন তাকে এত কষ্ট কি করে দিতে পারেন? আপনি একটু বদলাননি, একটুও না। আবার আমাকে ভুল বুঝেছিলেন, দেশে ফিরবেন না বলে পণ করেছিলেন। তাহলে কেন ফিরলেন এখন? বেশ তো ছিলেন বিদেশে। শাম্বুর চোখ জল করছে, কান্না ঠেলে আসতে চাইছে, কিন্তু সে কান্না সুখের, আনন্দের। নিঝুমের প্রতিটা কথা তাকে বুঝিয়ে দিয়েছে নিঝুম তাকে ভালোবাসে। শাম্বু যা কখনো আশা করেনি। সে নিঝুমকে জড়িয়ে ধরল। নিঝুম চমকে উঠল। তার কথা বলার শক্তি যেন হারিয়ে গেল। সমস্ত শরীরে ভালো লাগার শিহরণ জাগালো। শাম্বু আরো শক্ত করে জড়িয়ে ধরল নিঝুমকে। কানের কাছে মুখ নিয়ে বলল, তুমি কি আমায় কম কষ্ট দিয়েছ? 10টা বছর ধরে আমি যে কষ্ট পেয়েছি তোমাকে না পাওয়ার, সেই কষ্টের কাছে তোমার কষ্ট কিছুই না। তবুও আজ আমার অভিমানগুলো ভালোবাসার বৃষ্টিতে ভেজাতে চাই। একবার শুধু ভালোবাসি বলো। নিঝুম 2 হাতে আঁকড়ে ধরল শাম্বুকে। ভালোবাসি আপনাকে। ছাদের এক কোণে ভালোবাসায় সিক্ত দুটো নরম নারীকে দেখে চাঁদও যেন লুকিয়ে হাসছে।